দুইটা রিটের জন্য ওই ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন আমাকে ওই প্রবন্ধ অ্যাওয়ার্ডটাতে মনোনীত করে। এটা মূলত ছিল ব্রেস্ট ফিডিং রুম নিয়ে। হ্যাঁ, আমার বেবি যখন হয় 2018 সালের ডিসেম্বরে, এটা খুব কষ্ট করে ম্যানেজ করি যে এই বাচ্চাটাকে ফিট করানো এবং একই সাথে পেশাগত জীবনে আইনজীবী হিসেবে নিজের কার্যক্রম পরিচালনা করা। এবং আরেকটি রিট ছিল যে জেন্ডার ডিটেকশন, অর্থাৎ আমাদের দেশের পার্সপেক্টিভে বেশিরভাগ সময় দেখা যায় যে সবাই ছেলে সন্তান প্রত্যাশা করে। এটা কেউ মুখে স্বীকার করুক আর না করুক, জেনুইনলি এটাই হয়। যে পুরস্কারের কথা বলছিলাম, আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন থেকে প্রথম বাংলাদেশি হিসেবে জনস্বার্থে কাজ করায় আপনি 2020 সালে পুরস্কারটি পেয়েছেন। তারপরে এখন পর্যন্ত সেটি বাংলাদেশ থেকে আর কেউ পায়নি। এইটি একটি বিষয়। আরেকটি হচ্ছে আন্তর্জাতিক মুড কোর্টে বিচারক হিসেবে আপনি 3বার মনোনয়ন পেয়েছেন এবং 3বারই ছিলেন। এই যে আপনার ব্যক্তিগত অর্জন, এই অর্জন তো একই সাথে বাংলাদেশেরও অর্জন। ছোট করে জানতে চাই যে মুড কোর্টের এই বিচার কার্যটা আসলে কী ধরনের প্রতিযোগিতা যেখানে আপনি ছিলেন, এবং আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন থেকে যে আপনি পুরস্কার পেয়েছিলেন সেটাই বা কী ছিল? হ্যাঁ, এটা তো অবশ্যই আমার ব্যক্তিগত অর্জন এটা বলবো না, এটা অবশ্যই দেশের অর্জন। আমাদের বাংলাদেশ থেকে এর আগে প্রবন্ধ অ্যাওয়ার্ড, যেটা ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কর্তৃক প্রবন্ধ অ্যাওয়ার্ড, এটা আগে কেউ পায়নি। 2019 সালে আমি রিট পিটিশন ফাইল করি। এটা আমার বাচ্চা ছিল, আছে এখন বাচ্চার। এটা মূলত ছিল ব্রেস্ট ফিডিং রুম নিয়ে। হ্যাঁ, আমার বেবি যখন হয় 2018 সালের ডিসেম্বরে, তো আমি যেহেতু একজন কর্মজীবী মা, আমি এই ব্যাপারটা খুব কষ্ট করে ম্যানেজ করি যে এই বাচ্চাটাকে ফিট করানো এবং একই সাথে পেশাগত জীবনে আইনজীবী হিসেবে নিজের কার্যক্রম পরিচালনা করা পেশাগত জীবনে। এভাবে তো করতে থাকি। পরবর্তীতে দেখা যায় যে আমি একবার কক্সবাজারে যাই এবং ফ্লাইট ডিলে হওয়ার কারণে প্রায় 5 ঘন্টা ডিলে হয়। তো বাচ্চাটা তখন অনেক ছোট, 9 মাসের বেবি, এবং তার যে সাথে খাবার সেটাও সাথে নাই, এবং সে ফিট করার জন্য প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। এবং আমি ওখানে একটা ব্রেস্ট ফিডিং রুম পাই না, কোনো কিছু পাই না। শেষে ওখানে যে চেকিংয়ের জন্য যেই জায়গাটা থাকে লেডিদের, সেখানের ওই মহিলা তখন এই বাচ্চার অবস্থা দেখে বলে যে এইখানে কোনোভাবে ম্যানেজ করেন। তো তখন যে ওই যে পর্দা ঘেরা জায়গাটা, ওখানে আমি ফিট করাই, কিন্তু একই সাথে কিন্তু অনেক মহিলারা আবার লাইন ধরে আছেন যাদের চেকিং করাতে হবে। তো অনেক বিব্রতকর একটা অবস্থা ছিল। তো সেই সময় আমার কাছে উপলব্ধি হয় যে এরকম যে হাজার হাজার মারা আছেন, যদি তিনি হাউসওয়াইফও হন, তাকে তো একটা বাচ্চাকে হয়তো বা স্কুলে দিতে হচ্ছে, আরেকটা বাচ্চাকে নিয়ে যেতে হচ্ছে, তাকে গ্রামে যেতে হচ্ছে, তাকে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, ভার্সিটি অথবা হসপিটালে যেতে হচ্ছে, এবং অনেক হসপিটালেও ব্রেস্ট ফিডিং রুম তখন ছিল না। তো তখন এই মাদের যে সম্মানের বিষয়টা থাকে, তারা তো এভাবে করে সবার সামনে তো ফিট করাতে পারেন না। তো ওই বিষয়টাকে নিয়ে আমি তখন, আমার ছেলে পিটিশনার হয় এবং আমি কো-পিটিশনার, একই সাথে আইনজীবী হিসেবে ওইটা উচ্চ আদালতে প্লেস করি। পরবর্তীতে ওইটা রুল হয় এবং সেই রিটটার মাধ্যমে সারা বাংলাদেশের, বর্তমানে আপনারা এয়ারপোর্টগুলোতে পাবেন, প্রত্যেকটা কোর্টে পাবেন, হসপিটালে গেলে পাবেন, ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের বিষয়টা আসে। এটা আমার দীর্ঘ প্রায় কয়েক বছরের সংগ্রাম ছিল, ইন্টারিম অনেক ডিরেকশনের বিষয় ছিল। এবং বর্তমানে যিনি চিফ জাস্টিস, মাননীয় বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, উনি মূলত এই জাজমেন্টটা দেন যে বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং রুম মায়েদের জন্য, শিশুদের জন্য থাকতে হবে। এটা একটা রিট। এবং আরেকটি রিট ছিল যে জেন্ডার ডিটেকশন, অর্থাৎ আমাদের দেশের পার্সপেক্টিভে বেশিরভাগ সময় দেখা যায় যে সবাই ছেলে সন্তান প্রত্যাশা করে। এটা কেউ মুখে স্বীকার করুক আর না করুক, জেনুইনলি এটাই হয়। এমনকি মারাও অনেক সময় মেনে নিতে পারেন না, বিশেষ করে যদি তার দ্বিতীয় বা তৃতীয় সন্তান মেয়ে হবে শুনলে। এবং বিশেষ করে গ্রামে তো নারীরা এইসব ক্ষেত্রে অনেক নির্যাতন এবং বৈষম্যের শিকার হন। এবং অনেক সময় বাসা থেকেও দেখা যাচ্ছে যে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে যে এবার ডেলিভারির খরচও আমি দিব না, যেহেতু মেয়ে হবে। সংসার ভেঙে যাওয়ার উপক্রম। এবং এটাও আমি দেখি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি একটা আলট্রাসোনোগ্রাম রুমে যাই জাস্ট বাচ্চার চেকিংয়ে। সেখানে একজনকে বসায় এবং আরেকজনে করতে থাকে পর্দা ঘেরা ইয়াতে। তো আমার আগে যিনি ছিলেন তিনি কয়েকবার করে জিজ্ঞেস করলেন যে কী হবে, তখন বললেন যে আপনার মেয়ে হবে। তো উনি শুনে বের হয়ে গেলেন। এরপরে আমি চেক আপের পরে যখন বের হলাম, দেখি যে উনি কান্নাকাটি করে, অবস্থা খারাপ। ওনার সাথে একজন বয়স্ক মহিলা ছিল, তো ওনার মা খালা কেউ একজন হবে, সে সামলাচ্ছে। উনি কান্নাকাটি করে বমি করতেছে। উনি এটা মেনে নিতে পারছে না যে এখন এই 3rd বার ওনার মেয়ে হবে। সেটা থেকে আমি দেখলাম যে একজন মানে গর্ভবতী মা সেই সময় যদি এগুলো জানতে পারেন, তিনি যেখানে অ্যাকসেপ্ট করতে পারছেন না, তার শারীরিক অবস্থা এত মানে হুমকির সম্মুখীন,
তাহলে বাচ্চাটাও তো, গর্ভের সন্তানটাও তো অবশ্যই তার উপরে হুমকির মধ্যে। প্রভাব পড়ে। হ্যাঁ, তো এটা নিয়ে রিট পিটিশন ফাইল করি এবং পরবর্তীতে এটারও জাজমেন্ট আসে যে এই জেন্ডার ডিটেকশনটা বৈধভাবে কোনোভাবে মৌখিক আকার ইঙ্গিত বা লেখার মাধ্যমে প্রকাশ করা যাবে না। এই দুইটা রিটের জন্য ওই ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন আমাকে ওই প্রবন্ধ অ্যাওয়ার্ডটাতে মনোনীত করে। সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো অর্জন।